রকে আড্ডা, করে মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া, খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর সবকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, দুই হুজুরের গপ্পের আরও একটা নতুন পর্বে সকল দর্শক বন্ধুকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। ছন্দে ছন্দে মিলিয়ে পা সোশ্যাল মিডিয়ায় দিল ডুব, সাড়া ফেলল, মন জুড়ল, আরও মন কাটতে চাহিদায় কলম ধরল গান, কিন্তু কার মন রাখতে? সেই নিয়েই আমরা আজকে কথা বলবো, আর সেই উত্তর খুঁজে নেব সেই মানুষটার কাছ থেকেই যার কথা আমি বলছি, আজকের যুগের বিশিষ্ট লেখক, গীতিকার বারিশ। আজ আমার সঙ্গে রয়েছে, তোমাকে অনেক অনেক স্বাগত জানাই। কলকাতা দূরদর্শনে তুমি প্রথম এলে, কেমন লাগছে? এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে আমি প্রথম যখন টেলিভিশন যন্ত্রটা দেখি এবং বুঝতে শিখি টেলিভিশন কি, তখন থেকেই আমার কাছে টেলিভিশন এবং দূরদর্শন এই দুটো বিষয় সমার্থক, সমান। হ্যাঁ হ্যাঁ। এবং আমাদের বাড়িতে প্রচুর পরে আর কি কালার টিভি আসে এবং কেবল লাইন আসে। তো ছোটবেলা থেকে আমার অধিকাংশ সময়টাই টিভির সামনে বসেই কেটেছে, সেই তখনকার দিনের পুরনো সাদা কালো টিভি এবং দূরদর্শন। ফলে দূরদর্শন আমার কাছে মানে সত্যি অনেক দূরের দর্শন দিয়েছে। এবং আজ সেইখানে এসে মানে যে জায়গা থেকে এই কাণ্ড কারখানাগুলো হয় আর কি, যেগুলো টিভিতে দেখি, তো আজ সেইখানে নিজে এসেছি। এটা খুবই একটা আলাদাই থ্রিল হচ্ছে আর কি। এটা একটা অদ্ভুত রোমাঞ্চকর পরিস্থিতির মধ্যে পড়েছি এবং ভালো লাগছে চারপাশে দেখে যে এই জায়গাগুলোয় আমি প্রচুর অনুষ্ঠান যেগুলো আমি দেখেছি সেগুলো এখানে শুট হয়েছে। হ্যাঁ, তো সেই মানে পুরনো দিনের ফিরে যাওয়া আর কি, মানে ওই ডাউন মেমোরি লেন, ওরকম একটা অভিজ্ঞতা হচ্ছে। বেশ বেশ অসাধারণ। সত্যি আমাদের কাছে কলকাতা দূরদর্শন কি সেটা বোধহয় আলাদা করে বোঝানোর আর প্রয়োজন পড়ে না। বারিশ, তুমি তো গীতিকার হওয়ার আগে লেখক তো বটেই, যা লিখছো তার জন্য লেখক তো বটেই, কিন্তু গীতিকার হওয়ার আগে তো তুমি কবি। তো সেই কবি বারিশের কথা একটু শুনবো, কিভাবে সূত্রপাত হলো? আসলে আমাদের বাঙালি বাড়ির যারা ছেলেরা রয়েছি বা মেয়েরা রয়েছি, আমরা খুব অল্প বয়স থেকেই আমাদের টেক্সট বুকের কারণে প্রচুর কবিতা বা গল্প পড়া এগুলো আমাদের হয়, এবং তখন থেকেই মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছে থাকে যে একদিন আমিও লিখব। তো এটার প্রথম সূত্রপাত হচ্ছে যখন আমি প্রাইমারি স্কুলে ছিলাম। তো সেখানে স্কুল ম্যাগাজিন বেরাতো, সকলে লিখতো, বন্ধুরা যারা ছিল, সহপাঠীরা, সিনিয়র দাদারা, আমাদের মূলত বয়েজ স্কুল, তো দাদারা সবাই লিখতো, স্যারেরা লিখতেন। তো আমি কিছু লিখতে পারতাম না, কিন্তু ইচ্ছে হতো যে লিখবো একদিন। সেই ইচ্ছেটা পরিণতি পায় হচ্ছে 2015 সালে, যখন আমি ফেসবুকে আসি। তো এখানে এসে দেখি আগে একটা ভীতি কাজ করতো যে লিখবো, কে কি বলবে। তো ফেসবুকে এসে দেখলাম বিভিন্ন বন্ধুরা যারা লিখছে তাদের সবাই প্রশংসা করছে, কমেন্ট আসছে, বিভিন্ন লাইক আসছে প্রচুর। তো সেটা দেখেই ওই ভীতিটা আমার আস্তে আস্তে কেটে গেল যে আচ্ছা, এখানে তো লিখতে পারি, এখানে চেনা জানা লোকের বাইরেও প্রচুর লোক আছে। মানে সোশ্যাল মিডিয়া অনেকখানি একদম আমার মানে লেখালেখির ডায়েরি যদি বলি, আমার প্রথম ডায়েরি হচ্ছে কিন্তু আমার ফেসবুক ওয়াল। বেশ, আচ্ছা, এতখানি পরিচিতি তো তুমি পরবর্তীকালে পেলে, মানে বর্তমানে পেয়েছো। এর আগের কথায় যদি বলি, বারিশ হওয়ার আগে তো তুমি সুব্রত ছিলে। তো সেই সুব্রতর ছোটবেলা, সেই সুব্রতর গল্প এবং গানের প্রতি, লেখালেখির প্রতি ভালোবাসা যেভাবে এলো, সেই গল্পটা একটু শুনবো, এবং তার স্বপ্নটাও। আসলে ছোটবেলা থেকেই আমি এমন একটা পরিবেশে বড় হয়েছি যেখানে প্রচুর বইপত্র রয়েছে। আমার দাদা, পিস্তত দাদা অমিত সাহা, উনি একজন অভিনেতা,
এবং আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড। আচ্ছা। তো ছোটোর থেকেই দাদার বিভিন্ন পরামর্শ পেয়েছি এবং দাদা একটি লাইব্রেরির সঙ্গে যুক্ত ছিল, প্রচুর বইপত্র ছিল, সেখান থেকে প্রচুর বইপত্র আমাকে দেওয়া হতো। তো সেইগুলোর মধ্যে থেকে আস্তে আস্তে এই মানে এই সংস্কৃতি মনস্কতাটা আমার ছোটবেলা থেকেই তৈরি বরাবরই হয়েছিল। ছিল। হ্যাঁ, তো ওই বলেছিলাম যে ছোটবেলায় সারাক্ষণ টিভি দেখা, হ্যাঁ। দূরদর্শনে ভালো ভালো অনুষ্ঠান হতো, আমাদের রেডিও ছিল না, আমার পাশের ঘরে একজনের রেডিও থাকতো, সেই রেডিওতে গান বাজতো। তো হ্যাঁ। ওভাবেই গানের সঙ্গেও পরিচিতি, পরিচয় হ্যাঁ। হওয়াটা, যে পাশের বাড়ির ওই দিদিরা হচ্ছে ওই পড়তে পড়তে গান শুনতো, তো আমারও সেই সূত্রে গান শোনা হয়ে যেত। তাছাড়া পিসির বাড়ি যেতাম, পিসির বাড়িতে প্রচুর ক্যাসেটস থাকতো, ডেক থাকতো, সেইখানে গান বাজনা শুনতাম। ফলে আমি ওরকম একটা পরিবেশেই মানুষ হচ্ছিলাম, তখনকার দিনে আমাদের ওই ক্যাসেট চালিয়ে গান চালিয়ে শোনার একটা ইয়ে ছিল। তো কবির সুমন শোনা ওভাবেই, অঞ্জন দত্ত শোনা ওভাবেই, আবার ওভাবেই কিশোর কুমার, একদম, সলিল একদম। চৌধুরী, সব ওভাবেই শোনা। তো ওই পরিবেশে থাকতে থাকতে হচ্ছে, বলে একটা কথা যে সৎ সঙ্গে স্বর্গবাস, তেমনি ওই যে পরিবেশটা আমি পেয়েছি, আমি মনে করি এখন আমি যেটুকু হতে পেরেছি সেটার তার জন্য। পেছনে ওই পরিবেশটার অবদান অনস্বীকার্য। তো ওইভাবেই আস্তে আস্তে মানে মূলত ছোটবেলায় ওই পরিবেশটা কি করেছে, আমার মধ্যে এই বিষয়গুলো ঢুকিয়ে দিয়েছে, ইনজেক্ট করে দিয়েছিল। এই ফেসবুকে আসার পর আমি ওগুলো প্রকাশ করার একটা মাধ্যম একটা খুঁজে মাধ্যম পাই। পেলে। ফলে এটা একটা ট্রানজিশন গোটাটা, এবং একটা ওই সাইকেল যেটা কমপ্লিট হচ্ছে ফেসবুকে এসে, মানে ওখান থেকেই সুব্রত থেকে আমার বারিশ হয়ে ওঠা। আচ্ছা। তার আগে যেটুকু ছিল সেগুলো সুব্রতর মধ্যেই ছিল, কিন্তু এই যে সুব্রতর মেটামরফোসিসটা হচ্ছে ফেসবুক জয়েন করার পর, সেখানে সুব্রত বারিশ হয়ে উঠছে। আচ্ছা, লেখক কিংবা যদি বলি কবি বারিশের কবিতা সম্পর্কে একটু শুনবো, এবং যদি পারা যায়, সম্ভব হয়, তাহলে কবিতা শুনবো। বেশ, আমি প্রথমে আমি আগে একটু গৌরচন্দ্রিকা করে নিই। সেটা হচ্ছে অটোগ্রাফ ছবিতে একটি গান ছিল, চল রাস্তায় সাজি ট্রামলাইন, কবিতা এসে কাপলেট। ওই গানটা শোনার পর আমার প্রথম মনে হয়েছিল, আচ্ছা বাংলা গান এতটা কাব্যিক হয়ে উঠছে কবে, এবং এটা কে লিখেছে। তো তখন আমি প্রথম শ্রীজাতদার পরিচয় পাই, যে আচ্ছা যিনি লিখেছেন তিনি একজন কবি এবং তার নাম শ্রীজাত। এবং ওই গানটা আমার মনে একটা বিশেষ ছাপ ফেলে যায়, এবং ওখান থেকে আমি একটা ইন্টারেস্টিং শব্দ পাই, চল রাস্তায় সাজি ট্রামলাইন আর কবিতায় শুয়ে কাপলেট। এই কাপলেট আমার মনে হলো, এই কাপলেট শব্দটা আমি কখনো শুনিনি। তো তারপরে কাপলেট শব্দটা নিয়ে একটু পড়াশোনা করলাম, দেখলাম কাপলেট মানে হচ্ছে দ্বিতয়, সনেটের শেষ দুটো লাইনকে বলা হয় কাপলেট। এবং দেখলাম তারপরে ফেসবুকে এসে যে শ্রীজাতদা প্রচুর রকম কাপলেট লিখছে নিজের বলে, তো ওটা দেখে আমারও কাপলেট লেখার ইচ্ছে হলো। আচ্ছা। তো ফেসবুকে আমার ওই লেখালেখির শুরুতেই আমি যেগুলো করতাম সেগুলো হচ্ছে প্রচুর কাপলেট লিখতাম। তো সেই কাপলেটগুলো নিয়েই আমার প্রথম বই হলো, বইটার নাম হচ্ছে কবিতায় শুয়ে কাপলেট। আমার মনে হলো যে ওই গানটা না থাকলে আমার এই ওটা ইন্সপিরেশনের কাপলেট লেখা হতো না, তো ওই জন্যই আমি ওই বইটির নামও দিলাম কবিতায় শুয়ে কাপলেট। তারপরে আমার যে বইটি বেরালো সেটা হচ্ছে একটি পদ্যের বই, আচ্ছা। সেটার নাম হচ্ছে বাইশে বারিশ। কেন বাইশে বারিশ? এই যে বইয়ের পদ্যগুলো, এগুলো হচ্ছে সব আমার 22 বছর বয়সে লেখা। আচ্ছা। লাস্ট ইয়ার বইমেলায় যেটা বেরোলো একে একে দুই, সেটা হচ্ছে আমার একটি গানের লাইন থেকে, মানে মন একে একে দুই, একাকার আমি তুই, ভালোবাসার মৌসুমের ওই প্রথম লাইন থেকে একে একে দুই, এইটাও আবার কাপলেটের বই। তো আমি এখন একটি লেখা পড়ছি আর কি, সেটা হচ্ছে বাইশে বারিশ থেকে একটি পদ্য। এই লেখাটির নাম হচ্ছে সীমান্ত গাথা। আচ্ছা। এটা আমার খুব পছন্দের একটি লেখা। পরদেশী মেয়ে তুমি, আমি যে সীমান্তের সেনা, যুদ্ধ চুলোয় যাক, তোমাকে না ভালোবাসা পাপ। মন তো বুলেট প্রুফ, বারুদের পরোয়া করে না, এ কাটা তারের চেয়ে আরও বেশি ধারালো গোলাপ। দফন করেছ বুকে ল্যান্ডমাইনের মতো প্রেম, কে করবে তল্লাশি, আদৌ কি খুঁজে পাবে তল? কিসের মন্ত্রপাঠ, কিসেরই বা আয়াত হারেম, জওয়ানো শরীর চায়, বেওনেটি রক্ত কেবল। রাইফেল ফেলে আজ মাথা পেতে নেব সব চোট, মানুষই টুকরো হয়, জোড়া লাগে দুদেশের ফাঁক। শান্তি আসলে চুমু, এলসি মানে না দুটো ঠোঁট। তোমায় ভারত দেব, আমাকেও লিখে দিও পাক। বসন্ত জাগ্রত তোমার খোঁপায় শুধু শোভা পাবে আমার পলাশ। সীমান্ত নদী হবে
হাজার রিফিউজির সেতু হবে আমাদের লাশ। অসাধারণ, অসাধারণ কবিতা। এটা আমার নিজের খুবই পছন্দের একটি লেখা, এবং আমি মনে করি আমি যতগুলো পদ্য লিখেছি তার মধ্যে এই পদ্যটা আমার খুব কাছের এবং তুলনামূলকভাবে কিছুটা শক্তিশালী বাকি লেখাগুলোর তুলনায়। একদমই, মানে এই কবিতাটার মধ্যে যেটা যতটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে একটা তো প্রেমের কথা তুমি বলছো, সেই সঙ্গে কোথাও গিয়ে আমাদের দেশের কথা বলছো। তো এই যে দুটো মিলেমিশে এক হয়ে যাচ্ছে, প্রেক্ষাপটটা ঠিক কি, মানে কেন ভাবলে যে এই ধরনের কবিতা লিখবে? আসলে এই লেখাটি যখন লিখেছি সেই সময় আসলে একটা কি বলবো, এই ভারত পাকিস্তান এই ইস্যু নিয়ে একটা খুবই চারপাশে দামামা বেজে উঠেছে, প্রায় যুদ্ধ লাগবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ এটা পুলওয়ামার সময়টা আর কি ভেবে লেখা। হ্যাঁ, কারণ ওই সিচুয়েশনটায় ছিলাম, গিয়েছি, দেখেছি আশেপাশে বন্ধুদের কি অবস্থা হয়েছে, যারা প্রতিবাদও করছে, মানে সব কিছু মিলিয়ে, মানে তখন মানুষ মানে এই যুদ্ধ চাই বলে আর কি, মানে আসলে জানে না যে যুদ্ধ হলে কি হবে বা যুদ্ধের পরিণতিটা কি। তারপরেও সবাই ওই মানে যুদ্ধ চাই, আসলে কি যুদ্ধটা কি কেউ জানে না, কিন্তু তারপরেও এইরকম একটা পরিস্থিতিতে বসে এই লেখাটি, মানে ওই ভাবনা থেকে তারপরে তুমি এই লেখায়। হ্যাঁ, যে আসলে তো দুটো দেশের তো দুটো মানুষ হতে পারে যারা দুজনের প্রেমে পড়তে পারে, তো সেইটা ভেবেই এটা লেখা। আচ্ছা, প্রেমের কথা বলছো, তোমার আজকের যুগে দাঁড়িয়ে সবচেয়ে প্রিয় গান সবার যেটা মুখে মুখে, ভালোবাসার মরশুম। এই যে এত ভালোবাসার লেখা তুমি লিখছো, ভালোবাসার মানুষ কি কেউ আছে? দেখো, আমরা যারা লেখালেখি করি মূলত প্রেমের গান লিখি, প্রেমের কবিতা লিখি, আমাদের না প্রেমে থাকতে হয়, সে তো বটেই। আমাদের ভালোবাসার মানুষ আছে কিনা আমরা সবসময় হয়তো বলতে পারবো না, কিন্তু ভালোবাসা আছে এবং ভালোবাসায় থাকতেই পছন্দ করি। আর ভালোবাসা শব্দটাই তো অদ্ভুত, ভালোবাসা, তো ভালোবাসায় তো থাকতেই হবে। তো এই যে গানের কথায় আসি, এবার গীতিকার বারিশের কথায় আসি, তুমি কখন মনে হলো যে না, কবিতা ছেড়ে এবার আমি গান লিখবো? না, এখানেও একটা মজার ঘটনা আছে। বলেছিলাম যে আমাদের বয়েজ স্কুল ছিল, যখন মানে আমি এইচএস অবধি ওই একই স্কুলে পড়েছি একদম প্রাইমারি থেকে। তো টিফিন পিরিয়ডে যেটা হতো, সবাই আমরা ওই বেঞ্চি চাপড়ে টিফিন ক্যারিয়ার বাজিয়ে গান বাজনা হতো, যেরকম হয় আর কি মজার ছলে, এবং অধিকাংশ ক্ষেত্রেই সেই গানগুলো হতো কোনো বিখ্যাত গানের প্যারোডি। এবার আমি ছোটবেলা থেকে নিজে গাইতে পারতাম না খুব একটা, তো আমার উপর মানে এই ভার দেওয়া হতো যে আমাকে প্যারোডিগুলো বানাতে হবে। তো সেইটা করতে করতেই আমি ওই অভ্যস্ত হয়ে যাই যে কোনো একটা সুরে লেখা বসানো, যে একটা লেখা আছে সেটাকে আমরা রিপ্লেস করে ওই সেম মিটারের অন্য কোনো লাইন সেখানে অ্যাড করতে হবে, এবং সেটা প্যারোডি যেহেতু তো মজাও থাকবে। হ্যাঁ, এমনকি অনেক সময় অকথ্য ভাষায়ও থাকতো আর কি, যেটা হয়ে থাকে বয়েজ স্কুল, ওই বয়স আর কি, হ্যাঁ, সদ্য যৌবন। তো ওই করতে করতে আমি ওই বিষয়টাই অভ্যস্ত হয়ে যাই যে একটা সুর পেলে আমি তাতে কিছু না কিছু কথা বসিয়ে দিতে পারি। 2017 সালে প্রথম আমি একটা গান লেখার সুযোগ পাই, অরিজিৎ চৌধুরী বলে এক দাদা, তিনি আমায় জানান যে এরকম আমি সুর করি, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করি, কোনো টাকা পয়সা দিতে পারবো না, তুমি কি লিখবে? আমি বললাম আমি নিজেই মানে ওই জায়গাতেই নিয়ে যে আমি এখন টাকা পয়সা দাবি করবো লিখে। তো আমরা ওটা প্র্যাকটিস করার মতোই, ও কিছু সুর করে পর আমিও লিখি। তো আমাদের প্রথম গান মুক্তি পায় হচ্ছে কাটাঘুড়ি। তো সেই থেকে মানে কাটাঘুড়ির পাশাপাশি আমার উড়ান শুরু আর কি। বেশ, তুমি উঠতে শুরু করলে, উঠতে উঠতে চলচ্চিত্র জগতে প্রবেশ করলে কিভাবে? আমার মনে আছে ঠিক লকডাউন হবে তার আগে এই 2019 সাল নাগাদ একটা গান খুব ভাইরাল হয় বাংলায়, সেটা হচ্ছে প্রেমে পড়া বারণ। তো ওই গানটা শুনে আমার মনে হয় আচ্ছা এই গানটার একটা প্যারোডি করলে কেমন হয়, একটা ভদ্র প্যারোডি। তো থেমে পড়া বারণ বলে একটা প্যারোডি করি, মানে গানটা এতটা ভাইরাল সেই জন্যই আর কি। এবং আমি যোগাযোগ করি হচ্ছে ওই গানটির যে কম্পোজার, লিরিসিস্ট রণজয় ভট্টাচার্য। রণজয়দা আমার সেক্ষেত্রে গডফাদার বলে চলে। তো রণজয়দাকে আমি পাঠাই, রণজয়দা বলে দেখ আমার প্যারোডি খুব একটা পছন্দের বিষয় নয়, কিন্তু তুই কিন্তু ভালো লিখেছিস, তোর মিটার জ্ঞান খুব ভালো, তোকে আমি অন্য কোনো সুর দেবো, লিখবি তুই। তখন বললাম বাহ, এ তো বিশাল সুযোগ আমার কাছে। মানে তারপরেই রণজয়দা লকডাউনের মাঝে আমাকে একবার ফোন করে যে তোকে আমি বলেছিলাম একটা কাজ আছে, করবি, একটা মেগার কাজ।
সেই মেগা সিরিয়ালটায় প্রায় 10টা মতো গান লিখতে হবে, মানে তো হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার। তো সেই রণজয়দার হাত ধরে আমার প্রথম আর কি গালি ক্রিকেট ছেড়ে বড় মাঠে খেলতে আসা। এরপরেই আসে জীবনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে লকডাউন। তখন মাঝে মাঝে খুলছে, কিছু দিনের জন্য আনলক হতো। সেই সময় একদিন আমি আমার এক দিদির সঙ্গে কফি হাউসে বসে আছি। আচ্ছা, তো সেদিনকে সকালেই পেপারে আমি দেখেছি সৃজিত মুখার্জি নতুন ছবি করছেন, ছবির নাম এক্স ইকুয়ালস টু প্রেম। তাতে সমস্ত অভিনেতা ও অভিনেত্রীরা নতুন, দু একজন বাদে, মিউজিক কম্পোজার নতুন। নাম কি? সপ্তক সানাই দাস। তো আমি তাকে চিনি না, আমি সাথে সাথে সার্চ করে দেখলাম সানাই দাও ইন্ডিপেন্ডেন্ট কাজ করেন, এছাড়া একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের হয়ে গান বানান। আমি তাকে চিনতাম না। তো সেদিনকে ওই বিকেলে যখন আমি ওই দিদিটির সঙ্গে বসে রয়েছি, তো তাকে আমি আর কি জানাই যে ভাল লাগছে সৃজিতদা নতুনদের নিয়ে কাজ করছে, নতুন কম্পোজার, মানে একটু আলাদা কিছু হচ্ছে। এতদিন তো সৃজিতদার ছবিতে নির্দিষ্ট দু একজন মিউজিক কম্পোজার কাজ করতেন, এখন নতুন কেউ কাজ করছেন, তো আমিও হয়তো কোনোদিন সুযোগ পাবো। তো ওই দিদি জিজ্ঞেস করে আমায় যে মানে কে কাজ করছে নতুন। আমি তখন বললাম সপ্তক সানাই দাস নামের একজন কম্পোজ করছেন। বললো আরে সানাই তো আমার বন্ধু, দ্বারা ওকে কংগ্রাচুলেশনস জানাই। তো নাম্বারটিও ছিল না দিদিটির কাছে, তো ও নাম্বার জোগাড় করে কল করে আমার সামনেই অভিনন্দন জানায়। তখন সানাইদা জানায় বলিস না ভাই, কাজটা বোধহয় গোটা কাজটাই আমার হতো, কিন্তু কাজটা মনে হয় একটুর জন্য আমার হাত থেকে বেরিয়ে যাবে, একটি গান হয়তো অন্য কেউ বানাবে। তো আমার ওই দিদিটি জিজ্ঞেস করে কেন, কি ব্যাপার? বলে আসলে বাকি গানগুলো আগে থেকে তৈরি ছিল, সেগুলো সৃজিতদা বেছে নিয়েছিলেন, কিন্তু একটি গান আমাকে সিচুয়েশন অনুযায়ী বানাতে হবে। এবং আমার গানের যে লিরিক লেখেন সেই লিরিসিস্ট এখন ব্যস্ত তার নিজের কিছু কাজ নিয়ে। বলে আমি যেহেতু নতুন, আমি বুঝতে পারছি না কাকে অ্যাপ্রোচ করব, কোন লিরিসিস্টকে। তখন আমার ওই দিদি বলেন আরে যে এক্ষুনি তোর কথা বললো সে নিজেই একজন অ্যাসপায়ারিং লিরিসিস্ট। তো সানাইদা বলে আরে তুই তো একদম সঠিক সময় দেবদূতের মতো উদয় হলি, মানে এক্ষুনি যোগাযোগ দে। তো তারপরেই আমার সানাইদার সঙ্গে যোগাযোগ হয়। সেই দিন সন্ধ্যাবেলা সানাইদা আমার টিউনটা পাঠায় মুখরা, বলে তুমি এটুকু লেখো, তারপরে বাকিটা হবে, যেটা শ্রেয়া ঘোষাল গাইবে সেটা ভেবে লেখো। তো আমি সেই দিন কফি হাউস থেকে বেরাই, বৃষ্টি পড়ছিল ঝিরি ঝিরি, ওর মধ্যে হাঁটতে হাঁটতে বাড়ি যাই, আধ ঘন্টা মতো লাগে, তার মধ্যে মুখরা কমপ্লিট। তো সেই থেকে আমার পরিবেশটা তোমাকে অনেকটা গানটা লিখতে, হ্যাঁ আসলে আমি বরাবরই ওই বলছিলাম যেটা তোমার সঙ্গে আমার আড্ডাও যখন হচ্ছিল, যে আমি আসলে ওই খুব শান্ত পরিবেশে লিখতে পারি না। এই গাড়ি ঘোড়ার আওয়াজ হবে, বৃষ্টি পড়ছে, বা অন্য কোনো গান বাজছে তারস্বরে, কোথাও উচ্চস্বরে মাইক বাজছে, বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি, তার মধ্যেই আমি লেখালেখি করি। কারণ আমার প্র্যাকটিসটা হচ্ছে ওই স্কুলে প্যারেডে লেখার সময় সবাই চেল্লামেল্লি করছে, বেঞ্চ চাপড়াচ্ছে, তার মধ্যে আমার মাথা কনস্ট্যান্ট চলে যাচ্ছে, ফলে আমি ওটাতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আচ্ছা, প্রথম সিনেমার গান এবং সেটাও শ্রেয়া ঘোষাল গাইছেন, এই অনুভূতিটা কেমন ছিল এবং পরিবারের তরফ থেকে সবার কি রিঅ্যাকশন? দেখো, আমার কাছে বরাবরই স্বপ্নের মতো ছিল যে একদিন আমার গান শ্রেয়া ঘোষাল গাইবেন এবং অরিজিৎ সিং গাইবেন, ঠিক আছে, এনাদের আমি চূড়ান্ত ভক্ত আর কি। তো প্রথম যখন এটা শুনি, মানে প্রথম তো সানাইদা আমাকে বলেই দেন যে এই গানটা শ্রেয়া গাইবে, তো সেইভাবেই তুই লেখ। তো গান তো লক হয়ে গেল, বেশ মজাও পেলাম। শ্রেয়াদির ভয়েস যখন প্রথম শুনলাম ডাব হওয়ার পর, মানে মনে হলো যেন কানে কেউ মধু ঢেলে দিল। এবং আমার নিজের শব্দ, আমার নিজের লেখা শব্দ, সেগুলো শ্রেয়া ঘোষাল উচ্চারণ করছেন, মানে এখন যাকে সঙ্গীতের মা সরস্বতী বলা হয়। তো এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, এবং পরিবারের সকলেও যার পরনাই খুশি হন। এবং মজার বিষয় হচ্ছে এখানে আরেকটা, সেটা হচ্ছে এই গানটা লক হওয়ার পর প্রথমত ঠিক হলো শ্রেয়া ঘোষাল গাইবেন। তো আমি সানাইদাকে দাঁড়িয়ে একদিন ছাদে দাঁড়িয়ে বলছিলাম যে সানাইদা, একটা স্বপ্ন তো পূরণ হলো, আরও একটা বাকি আছে, সেটা হচ্ছে অরিজিৎদা কবে গাইবে আমার গান। তো বললো সেটাও হয়ে যাবে, দেখ। তো এখানেই হচ্ছে মজাটা। একদিন আমি মেট্রো করে যাচ্ছি রবীন্দ্র সদন, মনে আছে এখনো আমার, মানে এখনো ভাবলে গায়ে কাটা দেয়। সেটা হচ্ছে আমি সাধারণত মেট্রো সিট ফাঁকা থাকলেও বসি না, দরজার দিকটাই হেলান দিয়ে দাঁড়াই। তো ওইভাবেই দাঁড়িয়ে আছি, হঠাৎ আমাকে সানাইদা ফোন করলেন। বললাম হ্যাঁ সানাইদা বলো। বলছে আরে ওই গানটা না একটা মেল ভার্সন হবে। বললাম বাহ, কে গাইছে? তুমিই গাইছো? তুমি তো ভালোই গাও, তোমার গলায় ভালোই লাগবে। বললো না রে, ওটা অরিজিৎ সিং গাইছে। আমি বললাম দূর, মজা করো না সানাইদা, একই শ্রেয়াদি গেয়েছেন, ওই একই গান আবার অরিজিৎ সিং এর ভার্সনে করছে। বললো হ্যাঁ, এসবিএফ সেটাই ডিসাইড করেছে, তো ওই গানটা অরিজিৎদা গাইছে। এরপর বলার পর মানে সানাইদা আমার মানে যে কি অনুভূতি হলো আমি বলতে পারবো না। আমি ওই মনে আছে, আমি ওই মেট্রোর যে মেঝেটা হয় আর কি, ওর মধ্যে আমি বসে পড়েছিলাম।
লোকজন তো তাকাচ্ছে হা করে, তারা তো বুঝতেও পারছে না যে কী হয়েছে আসলে। মানে ওই একই মানে একটি নির্দিষ্ট গানে মানে জোড়া স্বপ্ন পূরণ হয়ে যাওয়া, এটা একদম সত্যি সোনায় সোহাগা হওয়ার মতো ব্যাপার। তো এটা আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। হয়তো তুমি এটা পরে প্রশ্ন করতে আগেই আমি বলে দিলাম। আচ্ছা, এই যে পরিবারের কথা বললাম, তুমি এত গানের সঙ্গে লেখালেখি সব কিছু নিয়ে চলছো, পরিবারের সাপোর্ট কতখানি? তো পরিবারের সাপোর্ট তো রয়েছে অবশ্যই। তারা হয়তো সবসময় মুখে সবাই সবটা প্রকাশ করতে পারে না, তাদের বন্ধুদের কাছে বা আত্মীয় স্বজনের কাছে সবাই সেটা মা বাবা দাদা দিদিরা সবাই প্রশংসা করে, এবং কিন্তু আমি চাই আমার সামনে যেন না করা হয়। ফলে আমি তাদের বলি যে আমার সামনে এগুলো করো না। যে কোনো দাদা দিদি বা মা সবাইকে এটাই বলি। আসলে কোথাও গিয়ে আমার মনে হয় যে মাটিতে পা দিয়ে চলাই ভালো। তোমার একটা লেখা অনেকক্ষণ আগে শুনেছি, আর একটা লেখা কি আমরা শুনতে পারি? নিশ্চয়ই। এই লেখাটির নাম হচ্ছে পলাশপ্রিয়া। এটাও কোনো এক সরস্বতী পুজোয় লেখা, কোনো এক না 22-এ, আমার যখন 22 বছর বয়স। এটা কি তোমার ওই 22-এ বারিশ বই থেকে? আচ্ছা, এটা হচ্ছে লেখাটার নাম পলাশপ্রিয়া। এটা শুনলেই বুঝতে পারবে যে একটা ওই সদ্য মানে যৌবনে পা দেওয়া বা এখনো টিনেজ পিরিয়ডে রয়েছেন এরম দুটো ছেলেমেয়ের গল্প, এবং মূলত একটি ছেলেটার দিক থেকে এই কবিতাটা আসছে আর কি, এই পদ্যটি আসছে। পলাশপ্রিয়া টিউশনিতেই প্রথম চেনা, হাসলে তোমায় মায়ের মতোই লাগতো দেখে, বলতে পারো কোন স্টলে যায় সে বই কেনা, যে বই পড়ে সকল নারী হাসতে শেখে। পলাশপ্রিয়া পড়ায় আমার মন বসে না, তার চেয়ে বরং শোনাও বিনা কলম রেখে, বলতে পারো কোন স্টলে যায় সে বই কেনা, যে বই পড়ে বোবাও গজল গাইতে শেখে। পলাশপ্রিয়া একলাটি আর ভাল লাগে না, বসন্তে খুব চোখ ভিজে যায় স্বপ্ন দেখে, বলতে পারো কোন স্টলে যায় সে বই কেনা, যে বই পড়ে অন্ধ লোকেও কাঁদতে শেখে। পলাশপ্রিয়া এই কপালে কেউ জোটে না, বেকার যুবক তাই না পাওয়ার ফরদ লেখে, বলতে পারো কোন স্টলে যায় সে বই কেনা, যে বই পড়ে খোদায় নাসিব লিখতে শেখে। বলতে পারো পলাশপ্রিয়া, বলতে পারো। দুর্দান্ত দুর্দান্ত। আজকালকার যুগে আমরা অনেকখানি এগিয়ে গেছি, তো সোশ্যাল মিডিয়া বলো বা ওটিটি বলো বা আরও নানান রকমের যে টেকনোলজি গ্যাজেট, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা এতখানি এগিয়ে গেছি। তো তোমার কি মনে হয় যে আজকের যুগে দাঁড়িয়ে বাংলা গানের ভবিষ্যৎ বা বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কোন জায়গায় বা কীরকম হতে পারে? তোমার কি মতামত? দেখো, আজকের দিনে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা চিন্তা করলে হবে না, ভবিষ্যৎ বিচার করবে যে ভবিষ্যৎ কেমন হবে। আজ কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আমি নিজে চেষ্টা করি যেটা চলছে, মানুষ যেটা চাইছেন তাদের সেটার উপর কাজ করতে। ফলে আমি এমন গানই লেখার চেষ্টা করি যেটা আমি স্কুলে যে বন্ধুদের সাথে বসে বেঞ্চ বাজিয়ে গাইতাম তারাও শুনতে পারবে, আবার একটু বড় হয়ে কলেজে যারা গিটার বাজিয়ে গাইতো তারাও শুনবে, আবার আমি পাড়ায় যে রকে বসে আড্ডা দিই তারাও যেন শুনতে পারে, আবার আমার বাবা মা বা কাকা কাকি ওই স্থানীয় মানুষজন তাদেরও যেন শুনতে পায়, ভালো লাগে। আমি এটুকু বলতে পারি, বর্তমান সময় দাঁড়িয়ে বাংলা ছবি বলো বাংলা গান বলো ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে, আমি বলছি না যে বিশাল কিছু একটা জায়গায় দাঁড়িয়ে সারা বিশ্বের মানুষ শুনে আহা আহা করছে, সেটা একেবারেই বলবো না, কিন্তু একদম গেল রব তোলার মতো কোনো জায়গায় আমরা দাঁড়িয়ে নেই বা আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে নেই, এটুকু আমি বলতে পারি। যথেষ্ট ভালো ভালো ছবি হচ্ছে বাংলায়, মানে দেশে, আমাদের দেশে যে রিজিয়নাল ছবি মানে যে জায়গাগুলোর ভালো আর কি, তার মধ্যে কিন্তু বাংলা অবশ্যই রয়েছে। মানে আমি প্রচুর মালায়ালাম ছবি দেখি, কিছু অহমিয়া ছবি দেখি, মারাঠি ছবি দেখি এবং বাংলা ছবি দেখি, এর বাইরে আমি খুব একটা কিন্তু রিজিয়নাল ছবি দেখি না, এবং আমি মনে করি এই চারটে রিজিয়ন থেকে দেশের সেরা সেরা কাজগুলো হচ্ছে। আমি বলিউড মাথায় রেখেই বলছি। আচ্ছা আচ্ছা, কারণ অন্য ধারার কাজ কিন্তু এই চারটে ইন্ডাস্ট্রিতেই মূলত হচ্ছে, ফলে আমি মনে করি আমার ইন্ডাস্ট্রিতে যা কাজ হচ্ছে যথেষ্ট ভালো কাজ হচ্ছে। হ্যাঁ, এখনো সেরকম কাজ হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রচুর মানুষের কাছে পৌঁছবে, কম সংখ্যক হচ্ছে না সেটা নয়, কিন্তু যেটা হচ্ছে সেটার জন্য গেল রব তোলার মতো কিছু হয়নি, এটাই আমি মনে করি। এবং
বাংলা গানের ধারাটা কিন্তু বারবার বদলাচ্ছে। আমি তোমাকে বলছি, ওই অটোগ্রাফ ছবি থেকে, যেই ছবির গান হচ্ছে চল রাস্তায় এসেছে ট্রামলাইন, ওই ছবি থেকেই কিন্তু হচ্ছে আরেকজনের পথ চলা শুরু, সেটা হচ্ছে অনুপম রয়। অবশ্যই সৃজিত মুখার্জি ছবির ক্ষেত্রে, এবং মিউজিকের ক্ষেত্রে অনুপম রয়। অনুপম দা এসে কিন্তু এই বাংলা গানের ধারাটাকে বদলে দিয়েছে। তো এইটা তো বারবারই হচ্ছে, মানে সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা সবাই শুনছি আমাকে আমার মতো থাকতে দাও, একটা নতুন কিছু। যে নতুন কিছুটা আমরা সুমনের গানে পেতাম, কবির সুমনের গানে, বা নচিকেতার গানে পেতাম, বা অঞ্জন দত্তর গানে পেতাম, বা শিলাদার গানে পেতাম। তো ওই রকম কিন্তু একটা বাংলা গানের মোড় ঘুরিয়েছিলেন অনুপম রায়। তো এই তো বারবারই কেউ না কেউ আসবে এবং কিছু না কিছু পরিবর্তন আনবে। এই পরিবর্তনটাই শাশ্বত, এটাই চলবে আর কি, আমরা কেউ থাকবো না, কাজগুলোই থেকে যাবে। ভালোবাসার গানের কথা হচ্ছে, সঙ্গে এতক্ষণ ছিল বারিশ, আজকের যুগের বিশিষ্ট গীতিকার। আর তোমায় আজকে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমাকেও ধন্যবাদ এতক্ষণ আমার সহ্য করার জন্য। এবং আশা রাখছি আরও অনেক অনেক ভালো ভালো গান আমরা পাবো, আরও অনেক ভালো ভালো লেখা আমরা পাবো। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গানে থাকুন, কবিতায় থাকুন, আর দুই হুজুরের গল্পে থাকুন। নমস্কার। পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা। ইউথ